আসুন আমরা ডুব দিই শেক্সপিয়ারের হ্যামলেটের সেই জগতে, যেখানে শোক, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের ছায়া মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন এই অমর নাটকের একদম শুরুটা, মানে এর রহস্যময় প্রথম অঙ্কটা একটু কাছ থেকে দেখা যাক। গল্পের শুরুটা হচ্ছে কনকনে ঠান্ডা এক রাতে, এলসিনোর দুর্গের একদম চূড়ায়। এখানেই এক রহস্যময় ছায়ার আনাগোনা শুরু হয়, যা পুরো রাজ্যকে এক অজানা ভয়ের দিকে ঠেলে দেয়। তো রাজ্যের ভেতর এই যে একটা চাপা অস্থিরতা, এর আসল কারণটা কি? চলুন সেটাই খুঁজে বের করা যাক। আর এই গল্পের মূলে আছে এক ভূতের আবির্ভাব। দুর্গের প্রহরীরা তো পরপর 2 রাত ধরে এক ছায়ামূর্তি দেখে ভয়ে অস্থির, কিন্তু তাদের কথা আর কে বিশ্বাস করবে? তাই তারা ডেকে আনে বুদ্ধিমান আর যুক্তিবাদী হোরাশিওকে। হোরাশিও তো এসব আজগুবি কথায় একদমই বিশ্বাস ছিল না। সে ভাবছিল এটা ওদের মনের ভুল। কিন্তু যখন প্রয়াত রাজা হ্যামলেটের সেই ছায়ামূর্তি তার নিজের চোখের সামনে চলে আসে, তখন তার সব যুক্তিবাদ এক মুহূর্তে উবে গিয়ে আতঙ্কে পরিণত হয়। কিন্তু এই বেতাত্মাটা আসলে কে? সে কি সত্যি প্রয়াত রাজার আত্মা, নাকি অন্য কোনো অশুভ শক্তি? আর তার এখানে আসার উদ্দেশ্যটাই বাকি। দেখুন, প্রেতাত্মাটা যে বর্ম পড়েছিল সেটা কোনো সাধারণ বর্ম নয়। ওটা ছিল সেই বিশেষ বর্ম যেটা প্রয়াত রাজা হ্যামলেট নরওয়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক যুদ্ধে পড়েছিলেন। আর এই বর্মটাই কিন্তু রাজ্যের রাজনৈতিক অস্থিরতার একটা বিশাল সংকেত দিচ্ছে। আসলে ডেনমার্ক আর নরওয়ের মধ্যে শত্রুতাটা অনেক দিনের পুরনো। প্রয়াত রাজা হ্যামলেট নরওয়ের রাজাকে এক মল্লযুদ্ধে হারিয়েছিলেন এবং তার কিছু জমিও দখল করেছিলেন। এখন সেই রাজার ছেলে তরুণ ফোর্টিন ব্রাস প্রতিশোধ নিতে আর সেই হারানো জমি ফিরে পেতে নতুন করে সৈন্য জোগাড় করছে। হরাশিওর মতো একজন জ্ঞানী মানুষও বুঝে গিয়েছিল যে এই প্রেতাত্মার আবির্ভাব কোনো সাধারণ ঘটনা না। যখন গোটা রাজ্য যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, তখন রাজার প্রেতাত্মার আগমন অবশ্যই কোনো ভয়ঙ্কর বিপদেরই ইঙ্গিত দিচ্ছে। এটা মোটেও ভালো লক্ষণ হতে পারে না। দুর্গের বাইরে যখন এত আতঙ্ক আর উত্তেজনা, তখন ভেতরে কি হচ্ছে? চলুন এবার রাজসভার সেই ঝলমলে কিন্তু ভীষণ রকম মেকি দুনিয়াটায় একটু ঢোকা যাক। রাজসভায় যেন দুটো ভিন্ন জগৎ পাশাপাশি চলছে। একদিকে নতুন রাজা ক্লডিয়াস তার বিয়ের উৎসবে মেতে আছেন, ভাবটা এমন যেন কিছুই হয়নি। আর অন্যদিকে রাজকুমার হ্যামলেট তার বাবার মৃত্যু শোকে কাতর হয়ে কালো পোশাকে ঘুরে বেড়াচ্ছে। কি অদ্ভুত এক বৈপরীত্য! রাজসভার এই সমস্ত উত্তেজনার কেন্দ্রে আছে একটাই ঘটনা। নতুন রাজা ক্লডিয়াস, যিনি সম্পর্কে প্রয়াত রাজার ভাই, তিনি রাজার মৃত্যুর 1 মাসের মধ্যেই তার বিধবা স্ত্রী রানী গার্ট্রুডকে বিয়ে করে ফেলেছেন। আর এই ঘটনাটাই হ্যামলেটের জন্য হয়ে দাঁড়িয়েছে এক গভীর ব্যক্তিগত আঘাত। হ্যামলেটের কাছে এটা শুধু বাবার মৃত্যু শোক নয়, তার মায়ের এই তাড়াহুড়ো করে বিয়েটা তার কাছে একটা চরম বিশ্বাসঘাতকতা। এই একটা ঘটনায় তার পুরো জগৎটাকে যেন ভেঙে চুরমার করে দিয়েছে। আর ঠিক তখনই যখন হোরাশিও হ্যামলেটকে ভূতের কথা জানায়, তখন রাজসভার ষড়যন্ত্র আর বাইরের রহস্য দুটোই এক বিন্দুতে এসে মিলে যায়। হ্যামলেট ঠিক করে সে নিজেই সেই ভূতের মুখোমুখি হবে, আর এই সিদ্ধান্তই তাকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়। অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। হ্যামলেট তার বাবার প্রেতাত্মার মুখোমুখি হতে চলেছে। কি ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছে তার জন্য? প্রেতাত্মা সেই ভয়ঙ্কর সত্যটা বলার আগেই একটা প্রশ্ন সবার মনে জাগে। রাজা হ্যামলেট কি সত্যিই সেভাবে মারা গিয়েছিলেন, যেভাবে সবাইকে বলা হয়েছে? সরকারিভাবে যে গল্পটা ছড়ানো হয়েছিল সেটা হলো, বাগানে ঘুমানোর সময় একটা সাপ তাকে কামড়ে দিয়েছে, মানে একটা সাধারণ বিশ্বাসযোগ্য দুর্ঘটনা। কিন্তু আসল সত্যটা এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। প্রেতাত্মা জানায় সেই সাপ আসলে আর কেউ নয়, যে এখন রাজার মুকুট পরে আছে। হ্যাঁ, খুনি আর কেউ নয়, রাজার নিজের ভাই ক্লডিয়াস। এই একটা কথাতেই যেন পুরো নাটকের মোড় ঘুরে যায়। প্রেতাত্মা সবটা খুলে বলে ক্লডিয়াস কিভাবে ঘুমন্ত অবস্থায় তার কানে বিষ ঢেলে তাকে হত্যা করেছে। মানে এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিল না, এটা ছিল এক ঠান্ডা মাথার সুপরিকল্পিত বিশ্বাসঘাতকতা। হ্যামলেটের উপর এখন এক কঠিন দায়িত্ব। তাকে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে হবে, কিন্তু তার মাকে কোনো আঘাত করা যাবে না। এই দুটো বিপরীতমুখী নির্দেশনাই হ্যামলেটকে এক ভয়ঙ্কর মানসিক দ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়। এই ভয়ঙ্কর সত্যটা জানার পর হ্যামলেটের কাঁধে এখন প্রতিশোধের এক বিশাল বোঝা। এই বোঝা নিয়ে সে এখন কি করবে? প্রেতাত্মা শুধু হ্যামলেটকেই প্রতিশোধের দায়িত্ব দেয়নি। মাটির নিচ থেকে তার কণ্ঠস্বর 3 বার চিৎকার করে ওঠে, শপথ করো।
এই ভয়ঙ্কর চাপে পড়ে হোরাশিও আর মার্সেলাসও সবকিছু গোপন রাখার শপথ নিতে বাধ্য হয়। হ্যামলেট জানে এই প্রতিশোধের পথটা সহজ হবে না, তাই সে তার বন্ধুদের আগে থেকেই প্রস্তুত করে রাখে। সে তাদের জানায় যে ভবিষ্যতে সে হয়তো অনেক অদ্ভুত আচরণ করতে পারে, কিন্তু তারা যেন কিছুতেই সত্যিটা প্রকাশ না করে। আর এখান থেকেই শুরু হয় তার পাগলামির ভান করার সেই বিখ্যাত পরিকল্পনা। তো হ্যামলেটের দ্বিতীয় অঙ্কে আমরা পা রাখতেই একটা বিশাল রহস্যের সামনে এসে দাঁড়াই। ডেনমার্কের রাজপুত্র হ্যামলেট, যাকে সবাই এক নামে চিনত, দ্য গ্লাস অফ ফ্যাশন অ্যান্ড দ্য মোল্ড অফ ফর্ম, সেই মানুষটা হঠাৎ করে কেমন যেন অচেনা হয়ে গেছেন। অ্যাক্ট 2 এর শুরু থেকেই এলসিনোরের বাতাসে যেন ষড়যন্ত্র আর সন্দেহর গন্ধ। এখানকার প্রায় সবাই একে অপরের ওপর গোয়েন্দাগিরি করছে, মানে গোটা রাজদরবার জুড়েই যেন একটা নজরদারির জাল বিছানো। আর এই নজরদারির খেলাটা শুরুই করছেন রাজসভার এক খুব গুরুত্বপূর্ণ চরিত্র, পোলোনিয়াস। তিনি শুধু রাজ্যের ব্যাপারেই মাথা ঘামান না, নিজের ছেলেমেয়ের ওপরেও তার সন্দেহের চোখ। তার কাজকর্ম দেখলেই বোঝা যায় এলসিনোরে আসলে কাউকে বিশ্বাস করার উপায় নেই। পোলোনিয়াসের প্ল্যানটা শুনলে একটু অদ্ভুতই লাগবে। তিনি তার ছেলে লেরথেস ফ্রান্সে কি করছে না করছে তা জানতে তার চাকর রেনাল্ডোকে পাঠাচ্ছেন। আর পদ্ধতিটাও বেশ জামশলবাতি। রেনাল্ডোকে তিনি শিখিয়ে দিচ্ছেন লেরথেসের নামে কিছু ছোটখাটো বদনাম করতে, যেমন সে হয়তো একটু জুয়া খেলে বা বন্ধুদের সাথে মাঝে মাঝে ড্রিঙ্ক করে। পোলোনিয়াসের মতে এই রকম মিথ্যা টোপ ফেললেই নাকি আসল সত্যিটা মাছের মতো ধরা দেবে, মানে একই সাথে হাস্যকর এবং বেশ ভয়ঙ্কর একটা পরিকল্পনা। কিন্তু লেয়ারতেসের ওপর এই ছোটখাটো গোয়েন্দাগিরির চেয়েও অনেক বড় একটা সমস্যা তখন দরবারে হাজির। সবার মনোযোগ এবার পুরোপুরি ঘুরে গেল রাজপুত্র হ্যামলেটের দিকে, যার আচরণ সবাইকে শুধু অবাকই করছে না, রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে। হ্যামলেটের এই রহস্যময় আচরণের তদন্তে প্রথম সূত্রটা এলো পোলোনিয়াসের মেয়ে ওফেলিয়ার কাছ থেকে। ওফেলিয়া ভয়ে একেবারে ফ্যাকাশে হয়ে তার বাবার কাছে ছুটে আসেন। তিনি হ্যামলেটের সাথে তার এক অদ্ভুত আর ভয়ঙ্কর সাক্ষাতের কথা বলেন। ওফেলিয়ার কথাগুলো শুনলে হ্যামলেটের মানসিক অবস্থার একটা ভয়াবহ চিত্র চোখের সামনে ভেসে ওঠে। তার পোশাক এলোমেলো, হাবভাব উদ্ভট, আর তার চাহনিতে যেন সীমাহীন যন্ত্রণা। এই বর্ণনা শোনার পরে পোলোনিয়াস আর দেরি না করে চট করে একটা সিদ্ধান্তে পৌঁছে যান। পোলোনিয়াস একেবারে নিশ্চিত হয়ে গেলেন যে হ্যামলেটের এই পাগলামির একমাত্র কারণ হল ওফেলিয়ার প্রতি তার ব্যর্থ প্রেম। যেহেতু পোলোনিয়াসের কথাতেই ওফেলিয়া হ্যামলেটকে এড়িয়ে চলছিল, তাই তিনি ধরে নেন যে এই প্রত্যাখ্যানের ধাক্কাতেই হ্যামলেট পাগল হয়ে গেছে, আর এটাই হয়ে দাঁড়াল হ্যামলেটের পাগলামির প্রথম অফিসিয়াল থিওরি। কিন্তু রাজা ক্লডিয়াস কি এত সহজে পোলোনিয়াসের এই ব্যাখ্যা মেনে নিলেন? না, মোটেই না। তিনি নিজের মতো করে আর একটা তদন্ত শুরু করলেন। তার মনে একটা গভীর সন্দেহ, হ্যামলেটের এই বিরাট পরিবর্তনের পেছনে আরও জটিল কোনো কারণ লুকিয়ে থাকতে পারে। রাজা আর রানী তখন একটা অন্য চাল চাললেন। তারা হ্যামলেটের ছোটবেলার 2 বন্ধু রোজেনক্র্যান্স আর গিল্ডেনস্টনকে ডেকে পাঠালেন। তাদের আশা এই বন্ধুরা হয়তো হাসিঠাট্টা আর আড্ডার ছলে হ্যামলেটের মনের আসল কথাটা বের করে আনতে পারবে। ভাবা যায়, হ্যামলেটের নিজের বন্ধুরাই এখন তার বিরুদ্ধে গুপ্তচর। ওদিকে পোলোনিয়াস তার প্রেমজ্বর থিওরি প্রমাণ করার জন্য একেবারে মরিয়া। তিনি রাজার কাছে হ্যামলেটের লেখা একটা ব্যক্তিগত প্রেমের চিঠি প্রমাণ হিসাবে পড়ে শোনান। এরপর তিনি একটা নতুন ফাঁদ পাতার প্রস্তাব দেন। প্ল্যানটা হলো হ্যামলেট আর ওফেলিয়ার একটা দেখা করার ব্যবস্থা করা হবে, আর তারা লুকিয়ে আড়াল থেকে সবটা দেখবেন। মানে নিজের তত্ত্ব প্রমাণ করার জন্য তিনি নিজের মেয়েকেও একটা টোপ হিসাবে ব্যবহার করতে রাজি। আচ্ছা, সবাই তো হ্যামলেটের পাগলামি নিয়ে ব্যস্ত, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত পাগলামি, এটা কি সত্যি নাকি পুরোটাই একটা নিখুঁত অভিনয়? চলুন এবার দেখি হ্যামলেট নিজে যখন অন্যদের মুখোমুখি হচ্ছেন তখন তার আচরণটা ঠিক কেমন। হ্যামলেটের আচরণটা কিন্তু এক একজনের সাথে এক এক রকম, ব্যাপারটা খেয়াল করার মতো। পোলোনিয়াসের সাথে কথা বলার সময় সে এমন সব আবোল তাবোল কথা বলছে যার কোনো মানেই হয় না, অথচ তার বন্ধুদের সাথে কথা বলার সময় তার বুদ্ধি আর তীক্ষ্ণতা একেবারে পরিষ্কার। সে এক মুহূর্তেই ধরে ফেলে যে তাদের রাজারানী পাঠিয়েছে। একই মানুষ, অথচ দুজনের সাথে তার আচরণে আকাশ পাতাল তফাত। এটাই কিন্তু মনে প্রশ্ন জাগায়, এটা কি আসল পাগলামি নাকি একটা ক্যালকুলেটেড অভিনয়?
এই একটা কথাতেই হ্যামলেট তার বন্ধুদের সব জারিজুরি ফাঁস করে দেয়। সে বুঝিয়ে দেয় যে তাকে বোকা বানানো অতটা সহজ কাজ নয়। যারা তাকে নিয়ে তদন্ত করতে এসেছিল, হ্যামলেট উল্টে তাদেরকেই যেন জেরার মুখে ফেলে দেয়। এই মুহূর্তে সে আর শিকার নয়, বরং শিকারী। আর ঠিক এখানেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। আমরা এতক্ষণে বুঝতে পারি যে হ্যামলেট শুধু একটা তদন্তের শিকার নয়, সে আসলে নিজেই একটা পাল্টা তদন্ত চালাচ্ছে। তার মাথায় সম্পূর্ণ অন্য একটা পরিকল্পনা চলছে। আর ঠিক তখনই যেন ভাগ্যই তার হাতে একটা সুযোগ তুলে দিল। একদল অভিনেতা বা আ ট্রুপ অফ প্লেয়ার্স রাজ দরবারে এসে হাজির হয়। আর তাদের দেখেই হ্যামলেটের মাথায় যেন বিদ্যুৎ খেলে যায়। সে বুঝতে পারে এই অভিনেতারাই হবে তার প্ল্যানের মূল হাতিয়ার। হ্যামলেটের প্ল্যানটা কিন্তু এক কথায় দুর্দান্ত। সে ঠিক করে ওই অভিনেতাদের দিয়ে দ্য মার্ডার অফ কনজাগো নামের একটা নাটক মঞ্চস্থ করাবে। কিন্তু তার মধ্যে সে নিজের লেখা কিছু লাইন ঢুকিয়ে দেবে। আর সেই লাইনগুলোই হুবহু সেই দৃশ্যটা থাকবে যেভাবে প্রেতাত্মা তাকে তার বাবার হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছিল। তার লক্ষ্য একটাই, নাটক চলার সময় আড়াল থেকে রাজা ক্লডিয়াসের প্রতিক্রিয়া দেখা। অ্যাক্টের একেবারে শেষে হ্যামলেটের এই স্বগতোক্তি তার পুরো পরিকল্পনাটা এক লাইনে বলে দেয়। সে সাধারণ একটা বিনোদনকে একটা ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করতে চলেছে। তার বিশ্বাস, ক্লডিয়াস যদি সত্যি দোষী হয়, তাহলে নাটকের ওই দৃশ্য দেখে তার ভেতরের অপরাধবোধ জেগে উঠবেই, আর তার আসল রূপটা সবার সামনে প্রকাশ পেয়ে যাবে। তো মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত। একদিকে রাজা আর পোলোনিয়াস হ্যামলেটের পাগলামির কারণ জানতে জাল পেতেছে, আর অন্যদিকে হ্যামলেট রাজার অপরাধ প্রমাণ করতে এক সাংঘাতিক ফাঁদ তৈরি করেছে। এখন প্রশ্ন হল, শেষ পর্যন্ত কার ফাঁদে কে ধরা পড়বে? এর উত্তরটা আমরা পাব পরের অঙ্কে। শেক্সপিয়ারের হ্যামলেটে যদি এমন কোনো অ্যাক্ট থাকে যা সব কিছুকে ওলটপালট করে দেয়, তো সেটা হলো অ্যাক্ট 3। এটাকে বলা যেতে পারে পয়েন্ট অফ নো রিটার্ন, মানে এমন এক সন্ধিক্ষণ যেখান থেকে ফেরার আর কোনো উপায়ই থাকে না। এখানকার প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা সিদ্ধান্তই চূড়ান্ত। আচ্ছা, তাহলে চলুন এবার এর গভীরে যাওয়া যাক। দেখুন, অ্যাক্ট 3 শুরুই হচ্ছে দুটো ষড়যন্ত্রের এক সরাসরি সংঘর্ষ দিয়ে। একদিকে আছেন রাজা ক্লডিয়াস আর অন্যদিকে প্রিন্স হ্যামলেট, আর দুজনেই একে অপরকে ফাঁদে ফেলার জন্য একেবারে তৈরি। এখানে দুটো পরিকল্পনার কৌশল কিন্তু দারুণ। একদিকে দেখুন রাজা ক্লডিয়াস আর পোলোনিয়াস, তারা হ্যামলেটের মনের কথা বের করার জন্য ওফেলিয়াকে ব্যবহার করতে চাইছে, আর অন্যদিকে হ্যামলেট, সে বেছে নিয়েছে শিল্পকে, একটা নাটককে, রাজার ভেতরের অপরাধ বোধটাকে টেনে বের করে আনার জন্য। একদিকে প্রেম, অন্যদিকে শিল্প। কি অসাধারণ এক চাল! আর এই সব ষড়যন্ত্রের প্রথম শিকার কে হয় জানেন? মানবিক সম্পর্ক। এখানেই আমরা হ্যামলেট আর ওফেলিয়ার সেই বিখ্যাত এবং খুব বেদনাদায়ক দৃশ্যটা দেখতে পাই। এমন একটা মুহূর্ত যা দুজনের জীবনকেই চিরদিনের জন্য বদলে দেয়। একবার হ্যামলেটের দিক থেকে ভাবুন। সে বুঝতে পারছে যে তাকে লুকিয়ে দেখা হচ্ছে, তার উপর নজরদারি করা হচ্ছে। আর ঠিক তখনই তার জমে থাকা সমস্ত রাগ, ঘৃণা আর অবিশ্বাস সবকিছু যেন ওফেলিয়ার উপর আছড়ে পড়ে। এই কথাগুলোর মধ্যে পাগলামির অভিনয় তো ছিলই, কিন্তু তার সাথে মিশেছিল বিশ্বাস হারানোর এক তীব্র যন্ত্রণা। সে যেন শুধু ওফেলিয়াকে নয়, বরং এই ছলনাময় দুনিয়াটাকেই ধিক্কার জানাচ্ছিল। কিন্তু ক্লডিয়াসকে কিন্তু এত সহজে বোকা বানানো যায় না। তিনি ঠিকই ধরে ফেলেন যে হ্যামলেটের এই অবস্থার কারণ প্রেম কিছু নয়, ব্যাপারটা আরও অনেক গভীর। তিনি হ্যামলেটকে নিজের জন্য একটা বড় বিপদ হিসাবে দেখতে শুরু করেন, আর তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেবার ছক কষতে থাকেন। কিন্তু তার আগে পোলোনিয়াসের একটা শেষ অনুরোধে তিনি রাজি হন, আর এটাই পোলোনিয়াসের নিজের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এবার আসা যাক হ্যামলেটের আসল পরিকল্পনায়। দ্য মাউস ট্র্যাপ, মানে ইঁদুর কল। এটা শুধু একটা নাটক নয়, এটা হলো রাজার বিবেককে ধরার জন্য পাতা একটা নিখুঁত ফাঁদ। নাটকের সমস্ত উত্তেজনা এখন এই একটা মুহূর্তকে ঘিরেই তৈরি হচ্ছে। তো চলুন দেখি এই ফাঁদটা ঠিক কিভাবে কাজ করল। প্রথমত, হ্যামলেট তার একমাত্র বিশ্বস্ত বন্ধু হোরাশিওকে বলে রাখল রাজার প্রতিক্রিয়ার ওপর কড়া নজর রাখতে। এরপর নাটকের ঠিক সেই মুহূর্তে যখন রাজার খুনের দৃশ্যটা দেখানো হলো, ক্লডিয়াসের প্রতিক্রিয়াতেই সব পরিষ্কার হয়ে গেল।
তার ভেতরের ভয়, তার অপরাধবোধ তাকে আর এক মুহূর্ত স্থির থাকতে দিল না। তার ওই চিৎকার করে আলো চাওয়া আর পালিয়ে যাওয়া, এটাই তো ছিল তার অপরাধের জলজন্ত স্বীকারোক্তি। ব্যাস, হ্যামলেট আর হোরাশিওর জন্য আর কোনো প্রমাণের দরকার ছিল না। রাজার এই প্রতিক্রিয়াটাই ছিল 100% নিশ্চিত প্রমাণ। ভূতের কথা সত্যি ছিল, ক্লডিয়াসই খুনি। তো হ্যামলেট তার প্রথম চালটা জিতে গেল, সত্যিটা সামনে চলে এলো। কিন্তু এই জয়টাই এক ভয়াবহ বিপর্যয়ের সূচনা করে। কারণ সত্যিটা প্রকাশ পাওয়ার ঠিক পরের মুহূর্তেই এমন কিছু মারাত্মক ভুল হয়ে যায় যেখান থেকে আর ফেরার কোনো উপায়ই থাকে না। আর এরপরই আসে সেই সুযোগটা, প্রতিশোধ নেওয়ার সেরা সুযোগ। ক্লডিয়াস একা, প্রার্থনারত, একেবারে অরক্ষিত। হ্যামলেট তলোয়ার হাতে পেয়েও তাকে মারে না। কিন্তু কেন? ঠিক এই মুহূর্তে এসে সে থেমে গেল কেন? এখানেই হ্যামলেটের চরিত্রের আসল জটিলতাটা বোঝা যায়। সে শুধু ক্লডিয়াসের শরীরটা শেষ করতে চায় না, সে তার আত্মাকেও নরকে পাঠাতে চায়। তখনকার বিশ্বাস অনুযায়ী প্রার্থনারত অবস্থায় কাউকে মারলে তার আত্মা সোজা স্বর্গে চলে যায়। আর হ্যামলেটের কাছে এটা কোনো প্রতিশোধই নয়, বরং এটা তো একরকম পুরস্কার হয়ে গেল। তার প্রতিশোধ হতে হবে সর্বাত্মক। আর ওই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করার ঠিক পরেই হ্যামলেট তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসে। সে তার মায়ের সাথে কথা বলছে, পরিস্থিতি একেবারে উত্তপ্ত, আর ঠিক তখনই পর্দার আড়াল থেকে একটা আওয়াজ আসে। হ্যামলেট এক মুহূর্তের জন্য ভাবে ওটা নিশ্চয়ই ক্লডিয়াস। কোনো কিছু না ভেবেই সে চিৎকার করে তলোয়ারটা চালিয়ে দেয়। কিন্তু পর্দার ওপাশে যে ছিল, সে পোলোনিয়াস। এই ভয়ঙ্কর বিশৃঙ্খলার মধ্যে হ্যামলেটের বাবার ভূত আবার আবির্ভূত হয়। কিন্তু ভূতকে দেখতে পায় শুধু হ্যামলেট। ভূত তাকে মনে করিয়ে দেয় যে তার আসল লক্ষ্য ক্লডিয়াস, তার মা নয়। কিন্তু গ্যাট্রো তো কিছুই দেখতে বা শুনতে পাচ্ছে না। সে শুধু দেখছে তার ছেলে শূন্যে তাকিয়ে কথা বলছে। ফলে তার কাছে এটা একেবারে পরিষ্কার হয়ে যায় যে তার ছেলে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আর ঠিক এভাবে অ্যাক্ট 3 প্রত্যেকটা চরিত্রের ভাগ্যকে চিরদিনের মতো বদলে দেয়। হ্যামলেট এখন আর শুধু প্রতিশোধকামী রাজপুত্র নয়, সে একজন খুনি। ক্লডিয়াসের হাতেও হ্যামলেটকে সরিয়ে দেওয়ার একটা পোক্ত প্রকাশ্য কারণ চলে আসে। আর পোলোনিয়াসের মৃত্যু, সেটা তার সন্তানদের মধ্যে জ্বালিয়ে দেয় প্রতিশোধের আগুন। এখান থেকে আর কারোরই পেছনে ফেরার কোনো পথ খোলা রইল না। হ্যামলেটের চতুর্থ অ্যাক্ট, এটা হলো উন্মাদনা, প্রতিশোধ আর ট্র্যাজেডির এক সত্যিকারের ঘূর্ণিঝড়। চলুন আমরা গভীরে গিয়ে দেখি কিভাবে মাত্র একটা বেপরোয়া কাজ পুরো রাজ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে দিল আর সবার ভাগ্যটা এক সুতোয় বেঁধে দিল। আসলে এই একটা হলো কারণ আর তার পরিণতির এক দারুণ উদাহরণ। মানে একটা রক্তাক্ত ঘটনা, আর তারপর থেকে শুরু হলো এমন এক চেইন রিয়াকশন যা সবাইকে সোজা ধ্বংসের দিকে ঠেলে দেয়। চলুন তো দেখি এই ধ্বংসের জালটা ধাপে ধাপে কিভাবে বোনা হলো। আর এখান থেকে সবকিছু শুরু, মানে ফেরার আর কোনো পথ খোলা থাকে না। হ্যামলেটের হঠকারী সিদ্ধান্তে পোলোনিয়াসের খুন, এই একটা ঘটনা শুধু হ্যামলেটের হাতি রক্তাক্ত করল না, বরং ক্লডিয়াসকে এমন একটা চাল চালতে বাধ্য করল যার পরিণতি আর কেউ আটকাতে পারবে না। ক্লডিয়াস তো ছলনার এক পাকা খেলোয়াড়, তাই না? সে গার্টরুডের কাছে গিয়ে কি সুন্দর একটা গল্প সাজালো। বলল হ্যামলেটের নিজের নিরাপত্তার জন্যই নাকি তাকে ইংল্যান্ডে পাঠানো দরকার। কিন্তু এই যে এত উদ্বেগ দেখাচ্ছে, এর মুখোশের আড়ালে যে কি ভয়ঙ্কর এক ষড়যন্ত্র লুকিয়ে আছে। আর ঠিক এখানে ক্লডিয়াসের আসল চেহারাটা বেরিয়ে আসে। হ্যামলেটকে রক্ষা করা সে তো অনেক দূরের কথা, ওর ইংল্যান্ড যাত্রাকে সে একটা একেবারে প্রাণঘাতী মিশনে পরিণত করেছে। রোজেনক্র্যাঞ্চাস আর গিল্ডেনস্টার্নের হাতে যে চিঠিগুলো দেওয়া হয়েছে, ওগুলো কোনো সাধারণ চিঠি নয়। ওগুলো হলো হ্যামলেটের গোপন মৃত্যুদণ্ডের আদেশ। পলোনিয়াসের মৃত্যুটা যেন একটা ভূমিকম্পের মতো এসে তার পুরো পরিবারটাকে ভেঙে চুরমার করে দিল। আর এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়ল তার দুই সন্তানের ওপর, ওফেলিয়া আর ল্যাথেস। দুজনই শোককে সঙ্গী করল, কিন্তু সম্পূর্ণ ভিন্ন পথে। একজন বেছে নিল উন্মাদনার পথ, আর অন্যজন প্রতিশোধের। ভাবা যায় একই শোক কীভাবে দুটো মানুষকে দুটো ভিন্ন দিকে ঠেলে দেয়। ওফেলিয়ার শোকটা ছিল বলতে পারেন একটা নীরব বিস্ফোরণের মতো, যা ওকে ভেতর থেকে পুরোপুরি শেষ করে দিচ্ছিল। আর অন্যদিকে ল্যাথেসের শোকটা ছিল একটা আগুনের গোলার মতো,
প্রচণ্ড ক্রোধ, যা শুধু রক্তের প্রতিশোধ চায়। একই আঘাত, কিন্তু পরিণতিটা দেখুন একেবারে ভিন্ন। ল্যাটিস যেই না ডেনমার্কে ফিরে এলো, অমনি পুরো খেলার ছকটাই গেল পাল্টে। লড়াইটা এখন আর শুধু হ্যামলেট আর ক্লডিয়াসের মধ্যে নেই, মঞ্চে চলে এলো এক নতুন খেলোয়াড়, এক নতুন প্রতিশোধক, যে কিনা হটকারী, যার পেছনে জনগণের সমর্থন আছে, আর যে রাজাকে সিংহাসন থেকে নামানোর জন্য একেবারে বদ্ধপরিকর। মানে ক্লডিয়াসের জন্য বিপদটা এখন দ্বিগুণ। তো ক্লডিয়াস তো ভাবছে, যাক, সব নিয়ন্ত্রণে, হ্যামলেটকে তো পাঠিয়ে দেওয়া হয়েছে সোজা মৃত্যুর মুখে। কিন্তু ভাগ্য, বা হয়তো একে একটা নিছক দুর্ঘটনাও বলা যায়, তার জন্য অন্য কিছুই ভেবে রেখেছিল। গল্পের এমন একটা মোড় আসতে চলেছে যা রাজার সব পরিকল্পনা একেবারে ধুলোয় মিশিয়ে দেবে। ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? ক্লডিয়াসের পাতাফাত থেকে হ্যামলেটকে বাঁচালো কারা? না, একদল জলদস্যু। মাঝ সমুদ্রে এক তুমুল গণ্ডগোলের মধ্যে হ্যামলেট বন্দী হলো ঠিকই, কিন্তু এই অপহরণই যেন ওর জন্য আশীর্বাদ হয়ে এলো। এটাই ওকে ডেনমার্কে ফিরে আসার টিকিট ধরিয়ে দিল। একবার ভাবুন তো ক্লডিয়াসের অবস্থাটা। এই চিঠিটা হাতে পেয়ে তার কী অবস্থা হয়েছিল। যে ভূতকে সে তাড়িয়ে দিয়েছে বলে নিশ্চিত ছিল, সেই ভূত আবার ফিরে এসেছে। এই চিঠিটা তো শুধু একটা খবর না, এটা ছিল একটা সরাসরি চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটাই রাজাকে আরও ভয়ঙ্কর, আরও ঝুঁকিপূর্ণ একটা নতুন প্ল্যান করতে বাধ্য করল। তো ক্লডিয়াস এখন দুই দিক থেকে আটকা পড়েছে। একদিকে ল্যাথেসের আগুন ঝরা ক্রোধ, আর অন্যদিকে হ্যামলেটের ক্ষুরধার বুদ্ধি। এই অবস্থায় সে তার সবচেয়ে ভয়ঙ্কর চালটা চালল। সমাধানটা কি? খুব সহজ। দুজনকেই একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দাও, যাতে তারা নিজেরাই নিজেদের শেষ করে দেয়। ক্লোডিয়াস যা করল তা হল লেয়ার্টেসের কানে গিয়ে আস্তে আস্তে বিষ ঢেলে দেওয়া। খুব সাবধানে, শব্দ মেপে মেপে কথা বলে সে নিজেকে একেবারে ধোয়া তুলসীপাতা প্রমাণ করে ফেলল, আর হ্যামলেটকে বানিয়ে দিল একমাত্র ভিলেন। ব্যাস, এভাবেই সে লেয়ার্টেসের শোকটাকে একটা ধারালো অস্ত্রে বদলে দিল, যার একটাই নিশানা, হ্যামলেট। আর এভাবেই তৈরি হল সেই চূড়ান্ত প্ল্যানটা, একটা ৩ ধাপের মরণ ফাঁদ, যাতে হ্যামলেটের মৃত্যু একেবারে নিশ্চিত হয়। কি সেই প্ল্যান? ১. একটা বন্ধুত্বপূর্ণ তলোয়ার খেলা। ২. ল্যাথেসের হাতে থাকবে একটা বিষ মাখানো ধারালো তলোয়ার। আর ৩. যদি সেটাও কাজ না করে, তাহলে ব্যাকআপ হিসাবে থাকবে এক পেয়ালা বিষাক্ত মদ, মানে খেলাধুলার আড়ালে একটা ঠান্ডা মাথার খুন। আর ঠিক এই পয়েন্টে এসেই আমরা ল্যাথেসের আসল পতনটা দেখি। প্রতিশোধের নেশায় সে এতটাই অন্ধ হয়ে গেছে যে সে শুধু ক্লডিয়াসের প্ল্যানে রাজি হল না, বরং সেটাকে আরও ভয়ঙ্কর করে তুলল। সে নিজেই প্রস্তাব দিল এমন এক বিষ ব্যবহারের, যার সামান্য একটা আছড়ের মৃত্যু নিশ্চিত। ভাবুন, যে সম্মানিত ল্যাথেসকে আমরা চিনতাম, সে এখন এক ঠান্ডা মাথার খুনি। সব কিছু তৈরি, প্ল্যান ফাইনাল, বিষ রেডি। ল্যাথেস আর ক্লডিয়াস তাদের এই নোংরা চুক্তিতে একরকম সই করে ফেলল। কিন্তু তাদের এই শয়তানি পরিকল্পনা কাজে লাগানোর ঠিক আগেই ভাগ্য আবারও খেলা দেখায়। এমন একটা খবর এসে পৌঁছায় যা এই পুরো ষড়যন্ত্রকে ট্র্যাজেডির আরও গভীর অন্ধকারে ঠেলে দেবে। আর ঠিক তখনই ঘরে ঢোকেন রানী গার্টরুড। বেচারি, তার চোখের সামনে যে কি ভয়ঙ্কর একটা ষড়যন্ত্রের জাল বোনা হয়ে গেছে, সে তার কিছুই জানে না। কিন্তু সে যে খবরটা নিয়ে এসেছে, সেটা শুধু ল্যাথেসের বুকটাই ভেঙে দেবে না, বরং হ্যামলেটকে খুন করার যে প্রতিজ্ঞা সে করেছে, সেটাকে পাথরের মতো শক্ত করে দেবে। ওফেলিয়া আর নেই। রানীর মুখ থেকে খবরটা বেরিয়ে আসে, ওফেলিয়া ডুবে গেছে। এই কয়েকটি শব্দে ল্যাথেসের সংযমের শেষ বাঁধটুকুও ভেঙে যায়। তার শোক এখন অসীম, আর বোনের মৃত্যুই সেই শেষ স্ফুলিঙ্গ যা এলসিনোরের নরকের আগুন জ্বালিয়ে দেবে। আর এভাবেই চতুর্থ একটা আমাদের একেবারে খাদের কিনারা এনে দাঁড় করিয়ে দেয়। একটা রক্তাক্ত পরিণতির জন্য মঞ্চ এখন পুরোপুরি তৈরি। একদিকে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, অন্যদিকে ঘৃণায় পাগল এক প্রতিশোধক। আর এই সব কিছুর ওপর ছায়া ফেলছে আরও একটা নতুন মৃত্যু। সংঘর্ষটা এখন শুধু সময়ের অপেক্ষা। মঞ্চ প্রস্তুত, বিশ্ব তৈরি। প্রশ্নটা এখন আর এটা নয় যে কে মরবে, প্রশ্নটা হলো শেষ পর্যন্ত কেউ কি আদৌ বেঁচে থাকবে। পঞ্চম অ্যাক্ট যে এক রক্তগঙ্গার ইঙ্গিত দিচ্ছে তা স্পষ্ট, আর এরপর ডেনমার্কের ইতিহাস আর কখনোই আগের মতো থাকবে না। তো নাটকের শেষ অঙ্কটা কিন্তু কোনো হইচই বা উত্তেজনা দিয়ে শুরু হয় না। শুরু হয় এক বিদূষকের মাথার খুলিকে কেন্দ্র করে, মৃত্যু নিয়ে এক গভীর বিষণ্ণ ভাবনার মধ্যে দিয়ে। গল্পের শুরু হচ্ছে একটা গির্জার প্রাঙ্গণ থেকে,
আর এখানেই হ্যামলেট প্রথমবারের মতো মৃত্যুর কঠিন বাস্তবতার মুখোমুখি হয়, একেবারে সামনাসামনি। এই ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত, তাই না? এই ছোট্ট একটা তথ্য হ্যামলেটের নিজের জীবনকে যেন সেই মৃত্যুচক্রের সঙ্গে একেবারে আষ্টেপৃষ্ঠে বেঁধে দেয়, যা নিয়ে সে ভাবছিল। তার জন্ম আর মৃত্যু যেন এখানে একাকার হয়ে যায়। আর ঠিক তখনই হঠাৎ করে সব কিছু বদলে যায়। হ্যামলেট বুঝতে পারে যে যে কবরটা খোঁড়া হচ্ছে সেটার কারণ নয়, তারই ভালোবাসার মানুষ ওফেলিয়ার জন্য। তার এতক্ষণের সব দার্শনিক ভাবনা এক মুহূর্তে যেন চুরমার হয়ে এক তীব্র ব্যক্তিগত যন্ত্রণায় পরিণত হয়। এই শোকটা যেন আগুনের মতো জ্বলে ওঠে, একটা ভয়ঙ্কর দ্বন্দ্বে পরিণত হয়। ভালোবাসা আর হারানোর তীব্র যন্ত্রণায় হ্যামলেট আর ওফেলিয়ার ভাই লার্তেজ দুজনেই ওফেলিয়ার কবরের ভেতরেই একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কি মর্মান্তিক একটা দৃশ্য! আর এই তীব্র আবেগ, এই উন্মত্ততাকে রাজা ক্লডিয়াস দেখে তার শেষ আর সবচেয়ে বিশ্বাসঘাতক পরিকল্পনাটা বাস্তবায়ন করার একটা সুবর্ণ সুযোগ হিসেবে সে এই পরিস্থিতিকে নিজের মতো করে কাজে লাগাতে চায়। এখানে ক্লডিয়াসের প্রতারণার জালটা দেখুন, কতটা নিখুঁতভাবে পাতা। একটা বন্ধুত্বপূর্ণ খেলার আড়ালে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। সে কিন্তু কোনো কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দিতে রাজি নয়, তার পরিকল্পনায় কোনো ফাঁকফোকর নেই। তো এলসিনোর দুর্গে এমন এক দ্বন্দ্বযুদ্ধের মঞ্চ প্রস্তুত, যেখানে শুধু সম্মান নয়, এর চেয়েও অনেক বেশি কিছু ঝুঁকির মুখে। আর পুরো রাজসভা এই খেলার সাক্ষী হতে চলেছে। ভয়াবহ বিশৃঙ্খলা শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে বাতাসে যেন একটা সমঝোতার সুর ভেসে ওঠে। হ্যামলেট কিন্তু সত্যি সত্যিই শান্তি চেয়েছিল। সে জানতও না যে তার ভাগ্য আসলে অন্য কোনো দিকে মোড় নিতে চলেছে। ক্লডিয়াস তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার নিজের পাতা ফাঁদেই তার প্রিয় রানী ধরা পড়ে গেল। মানে তার ষড়যন্ত্রের প্রথম শিকার হল তার স্ত্রী। আর এটাই হল নাটকীয় পরিহাসের এক অসাধারণ উদাহরণ। আমরা দর্শকরা জানি যে ওই পানপাত্রে বিষ আছে, কিন্তু গার্ট্রুড সেটা জানে না। আর এই তার মৃত্যুকে আরও বেশি মর্মান্তিক আর অনিবার্য করে তোলে। ফাঁদের প্রথম অংশটা সফল হল। হ্যামলেট এখন মারাত্মক বিষে আক্রান্ত, তার জীবন মৃত্যুর মুখে। কিন্তু সে নিজেও জানে না যে তার মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। আর ঠিক তখনই একটা বিশৃঙ্খল মুহূর্তে ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে অস্ত্রগুলো হাত বদল হয়ে যায়। এই একটা ঘটনায় কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। ব্যাস, এবার দুজনই মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, একই মারাত্মক ষড়যন্ত্রের শিকার। লার্তেস তার নিজের পাতা ফাঁদেই পা দিয়ে ফেলল। রানী গ্যাট্রুদি প্রথম মৃত্যুর কোলে ঢলে পড়েন, আর তার মৃত্যুকালীন কথাগুলোই রাজসভার সবার সামনে এই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতাকে ফাঁস করে দেয়। ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ার সাথে সাথেই দ্বন্দ্বযুদ্ধটা পুরো রাজসভার জন্য এক রক্তক্ষয়ী পরিণতির দিকে এগিয়ে যায়। মুহূর্তের মধ্যে একটা আনন্দময় পরিবেশ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়। লার্থেসের এই স্বীকারোক্তি, এটাই অবশেষে হ্যামলেটকে সেই অকাট্য প্রমাণটা দেয় যা সে এতদিন ধরে খুঁজছিল। এখন তার প্রতিশোধ নেওয়ার পথে আর কোনো বাধা রইল না। হ্যামলেট এক মারাত্মক দ্বিগুণ ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। সে ক্লডিয়াসকে তার নিজেরই তৈরি করা খুনের সরঞ্জাম, সে বিষাক্ত তলোয়ার আর বিষাক্ত মদ দিয়েই শেষ করে দেয়। শেষ পরিণতিটা সত্যিই চমকে দেওয়ার মতো। পুরো ড্যানিশ রাজপরিবার, রাজ্যের শাসক গোষ্ঠী মাত্র কয়েক মিনিটের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায়। মঞ্চটা যেন লাশের স্তূপে পরিণত হয়। এই তার শেষ কথা। এর সাথেই হ্যামলেট মারা যায়। কিন্তু তার আগে সে তার বিশ্বস্ত বন্ধু হোরাসিওকে একটা গুরুত্ব দায়িত্ব দিয়ে যায়। তারই মর্মান্তিক কাহিনীটা পৃথিবীকে জানানোর দায়িত্ব, যাতে আসল সত্যটা হারিয়ে না যায়। ডেনমার্কের ভেতরে যে পছন ধরেছিল সেটা হয়তো দূর হয়েছে, কিন্তু তার বিনিময়ে ক্ষমতার এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। আর সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে এসেছে এক বিদেশি শক্তি।